হায় ওপরওয়ালা, দুই মেয়েকে মানুষ করলাম, কিন্তু তাদের বিয়ে দেব কেমন করে? শুধু খেটে সারা জীবন কাটিয়ে দিতে চাও? আমি কিন্তু গরিব ঘরে পড়ে থাকতে চাই না। আমি চাই মোড়লের পুত্রবধূ হতে। তুই যদি আমার পাশে না দাঁড়াস তাহলে সব কাজ একাই করতে হবে। আমার মাথায় শুধু একটাই চিন্তা, তোদের দুজনের বিয়ে ঠিক মতো দিতে পারবো কিনা। শুনলাম তোর বোন মোড়লের ছেলের সঙ্গে নাকি প্রেম করছে। আমি চাই আমাদের ভালোবাসা যেন সারা জীবন সত্যি হয়। এরকম অপদার্থ কোনো ছেলে আমি জন্ম দিয়েছি, এটা ভাবতেই তো আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। হায় ওপরওয়ালা, দুই মেয়েকে মানুষ করলাম, কিন্তু তাদের বিয়ে দেব কেমন করে? হালের কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না, আর বিয়ের খরচ তো আকাশ ছোঁয়া। সেই টাকা আমি কোথায় পাবো? দিন রাত হাড় ভাঙা খেটে চলেছি, তবুও যেন সব দুঃখ আমার ঘাড়ে চেপে বসে আছে। হ্যাঁ। তুমি দুশ্চিন্তা করো না বাবা, আমি আছি তোমার পাশে। সংসারের কাজ করি, খেতে গিয়েও তোমাকে সাহায্য করি। উপরওয়ালা সব ঠিক করবেন, তুমি কষ্ট নিও না। শুধু খেটে সারা জীবন কাটিয়ে দিতে চাও? আমি কিন্তু গরিব ঘরে পড়ে থাকতে চাই না। আমি চাই মোড়লের পুত্রবধূ হতে, ধনী ঘরে থাকতে। ওখানে থাকবো, চাকর বাকর থাকবে, থাকবে সোনার গয়না। আর এখানে শুধু দারিদ্রতারই যন্ত্রণা। মা, ধন সম্পদেই সব সুখ নেই। আমি চাই তোদের সংসারে যেন শান্তি থাকে। টাকার বাড়তি ঝলক থাকুক বা না থাকুক, মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাতেই শান্তি আসে। আমি তোমার কষ্ট আর দেখতে পারি না বাবা। বিয়ে না হলেও আমি সারা জীবন তোমার সেবা করে যাব। তোমার কষ্ট আমার আর সহ্য হয় না। দেখেছো বাবা, ও শুধু আবেগ দেখায়। আমি বাবু এসবের মধ্যে নেই। আমি বড় ঘরে যেতে পারলেই হলো। দেব দেব, তোদের দুজনকে আমি বড় ঘরে বিয়ে দেব, যেখানে কোনো অশান্তি থাকবে না। ওসব কথা বাদ দাও তো বাবা, এখন চলো কিছু খাবে। সন্ধ্যা তো গড়িয়ে এলো। হ্যাঁ রে মা, চল। ইন্দ্রা, তুই আজ ভোর থেকেই চুপচাপ বসে আছিস, আর কোনো কাজ করছিস না। আমি ধান কাটছি, ঘর পরিষ্কার করছি, গরুর খাবার দিলাম, আর তুই কি করছিস? আমি চাই না এই ধরনের কাজ করতে। তুই সব সময় এগিয়ে যাস। আমি চাই না নিজের সময় নষ্ট হোক। সময় নষ্ট নয়, আমাদের দুজনের কাজই দরকার। যদি আমি সব করি আর তুই কিছু না করিস, তাহলে সংসারের অনেক কাজ পড়ে থাকবে। বাবা ক্লান্ত হবে একা কাজ করতে করতে। আর আমাদের সংসার কেমন করে চলবে ভেবেছিস কি? আমি ভাবছি তুই সব সময় নিজেকে দেখাতে চাস। কাজ করতে সবাই পারে, কিন্তু তুই যেন নিজের নামকে সবচেয়ে বড় করে দেখাতে চাস সব সময়। আমি নিজের জন্য করি না, পরিবারের জন্য করি। তুই যদি আমার পাশে না দাঁড়াস তাহলে সব কাজ একাই করতে হবে। তুই কি সেটাই চাইছিস? প্রয়োজন হলে সেটাই করবি। আমি কোনো কাজ করতে পারবো না। আমি শুধু চাই আমার মতো বসে থাকতে। তুই তোর মতো সব কাজ কর। যদি তাই হয় তাহলে সম্পূর্ণ কাজ তো শেষ হবে না। তুই বুঝছিস না, পরিবারের জন্য আমাদের দুজনকেই কাজ করতে হবে। আমি বুঝি, কিন্তু তোর মতো কাজের পেছনে দৌড়ানো আমার পছন্দ নয়। তুই সব সময় ভালো কাজ করে সবার চোখে নিজেকে মহান দেখাচ্ছিস, বিনিময়ে আমি কিছুই পাচ্ছি না। এই সব কিছু তোর মনের ভুল ধারণা। ঠিক আছে, তোকে কোনো কাজ করতে হবে না। আমি একাই সমস্ত কাজ শেষ করছি। উফ, যা খুশি কর, আমি এসবের মধ্যে নেই। আমি দাসীর মতো জীবনযাপন করতে পারবো না। আজকে রাতেও ঘুম আসছে না,
সারাদিন মাঠে ঘুরে ঘুরে দেখেছি ধান কেটে শুকিয়েছি, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমার মাথায় শুধু একটাই চিন্তা, তোদের দুজনের বিয়ে ঠিক মতো দিতে পারবো কিনা, আর এই ফসল বাঁচাবো কিভাবে। এই দুঃখ আর কষ্ট আমাকে ঘুমাতে দিচ্ছে না। বাবা, তুমি দুশ্চিন্তা করো না, আমরা পাশে আছি। তোমার জন্য যা যা করতে পারি আমরা করব। আমরা চাই তোমার কষ্ট কমুক। ফসলের ক্ষতি দেখে যদি তুমি বেশি দুশ্চিন্তায় থাকো, আমাদেরও মন খারাপ হয়। মারে, যদি ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায় সংসার চলবে না। আর আমি চাই তোদের বিয়ে সুন্দরভাবে হোক। এই চিন্তায় রাত কাটছে না। আমি শুধু ভাবি তোদের দুজনের ভবিষ্যৎ কি হবে। বাবা, তুমি একা এত কষ্ট করো কেন? আমরা দুজনেই তো পাশে আছি। ইন্দ্রা তো ঠিক কথাই বলেছে বাবা। তুমি সারাক্ষণ আমাদের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করো। বলি, বিয়ে না হলে কি বিরাট কোনো অপরাধ হয়ে যাবে? তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। বিয়ে হবে না কেন রে? আমি চাই সব ঠিকভাবে হোক, যেন তোদের বিয়ে শান্তিতে দিতে পারি। আমি চাই কেউ তোদের দুঃখ বুঝুক। আমি চাই যেন তোরা দুজন সুখে থাকতে পারিস। আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি আর দুশ্চিন্তা করো না। আমরা চেষ্টা করব যতটা পারি ফসল বাঁচাতে। হ্যাঁ, তোরা দুজন পাশে আছিস এটা দেখে কিছুটা স্বস্তি পাই। আর এই রাতও পার হয়ে যাবে। আগামীকাল আমরা আরও চেষ্টা করব। তোদের দুজনের জন্য আমি সব করব, যাতে কেউ তোদের উপর অন্যায় বোঝাপড়া না করে। ইন্দ্রা, কোথায় থাকিস? তোকে তো আজকাল দেখি না। ঠিকঠাক আছিস তো? আর বলো না বুড়িমা, এত ব্যস্ততা, কাজের চাপ আর ফসলের দেখাশোনা, এদিকে আসার সময়ই পাই না। বুঝি বুঝি, কিন্তু শোন, আমি আর একটা খবর শুনেছি রে তোর বোনের ব্যাপারে। আমি আরো ভাবছিলাম তোর সাথে এখনই দেখা করতে যাব। দিদির ব্যাপারে কি শুনলে বলো তো? আমাকে সব খোলসা করে বলো তো। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? শুনলাম তোর বোন মোড়লের ছেলের সঙ্গে নাকি প্রেম করছে। ওমা, সেই কথা আবার তুমি আজকে জানো? তুমি তো জানো না বুড়িমা, আমার বোন রাতেও দেখা করে ওই মোড়লের ছেলের সাথে। তুমি একবার ভেবে দেখো তো, এসব করা কি উচিত? আমরা যদি এই খবর গ্রামে ছড়াই, তাহলে তোর বোনের মহান মহান ভাব চলে যাবে। তাছাড়া তুই তো দেবেন্দ্রকে খুব পছন্দ করিস। তোর বোনের কারণেই তো তোদের পরিণয়টা ঘটছে না। বুড়িমা, আমি চাই সবাই যেন আমার বোনকে দোষারোপ করে। মোড়লের ছেলে যেন কেবল আমার জন্যই পাগল থাকে। তুমি থাকবে তো আমার পাশে? আরে, তুই চিন্তা করছিস কেন? আমি তো তোর পাশে আছি। একবার শুধু দেখবি খেলা কিভাবে ঘুরে যায়। বুড়িমা, তুমি কি ভাবছো কিভাবে ছড়ানো হবে? আমি চাই লোকেরা নিশ্চিতভাবে বিশ্বাস করুক। চিন্তা করিস না ইন্দ্রা, আমি জানি কিভাবে সবাইকে ভুল বোঝানো যায়। একবার তারা বিশ্বাস করলে মোড়লের ছেলে শেষ পর্যন্ত শুধু তোর সঙ্গেই থাকবে। হ্যাঁ, ঠিক আছে বুড়িমা, তোমার সাহায্য থাকলে সব ঠিক হবে। আমি চাই আমাদের পরিকল্পনা সফল হোক আর আমার স্বার্থ নিশ্চিত হোক। অনুষ্কা, তুমি আজ সত্যি এসেছো? তোমাকে দেখে মনটা একদম হালকা হয়ে গেছে। প্রতিদিন আমি শুধু দূর থেকে তোমার দিকে তাকাই, ভাবি যদি সত্যি তুমি পাশে থাকো কত সুখী হতে পারবো আমরা। তুমি তো জানো আমি সব সময় তোমাকেই ভালোবেসেছি।
তোমার সাথে কথা বললে মনে হয় সব দুঃখ দূরে চলে যায়, কিন্তু গ্রামের মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে সেটা ভাবলে আমি কখনো কখনো শিউরে উঠি, ভয় হয় খুব। আমি সবসময় তোমার পাশে থাকবো অনুষ্কা। তুমি যা চাও আমি তা ঠিকঠাক করব। মানুষ যা বলুক, আমি চাই না তুমি কষ্ট পাও। শুধু আমার দিকে তাকিয়ে থাকো, বাকিটা আমি দেখব। তুমি তো জানো আমি তোমার হাসি মনে করি, তোমার কথা মনে করি। তুমি যখন পাশে থাকো মনে হয় আমি সব পারি। আমি চাই আমাদের ভালোবাসা সবাই দেখুক, যেন কেউ কখনো ভুল না বোঝে। অনুষ্কা, আমি চাই আমাদের ভালোবাসা যেন সারা জীবন সত্যি হয়। তুমি কি আমার হাত ধরবে? আমি চাই তোমাকে নিয়ে আমি বাকি জীবনটা সাজাতে। হ্যাঁ, আমি তোমার হাত ধরবো। তবে তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? দেখো, তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কিন্তু আমার আর মরা ছাড়া কোনো গতি থাকবে না। অমন কথা বলো না অনুষ্কা, আমি সব ঠিক করব। শুধু তুমি আমার পাশে থাকবে। তুমি পাশে থাকলে আমি আমার বাবাকেও মানিয়ে নিতে পারবো। আমার বাবা অবশ্যই তোমাকে মেনে নেবে। হ্যাঁ, আমি চাই আমরা একসাথে থাকবো দেবেন্দ্র। আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। আমি তোমার ভালোবাসা কখনো হারাতে চাই না। এবার তবে আমি চাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কেউ আবার দেখে ফেললে সমস্যা হবে। এ কি বুড়ি, তোমরা দুজনে এত সকালবেলা আমার বাড়িতে আসলে যে? কোনো খবর নিয়ে এসেছো নাকি? খবর তো এনেছি বাবু, তবে খবর শুনে আপনি কতটা খুশি হবেন সেটা ঠিক বুঝতে পারছি না। মানে কি খবর নিয়ে এসেছো তোমরা? সারা গ্রামে রটে গেছে আপনার ছেলে আর ওই অনুষ্কা দুজনে সারা গ্রাম ঘুরে ঘুরে প্রেম করছে। এমনকি তারা নাকি একসঙ্গে রাতও কাটাচ্ছে। এটা কিন্তু মিথ্যা কথা নয়, আমার কাছে প্রমাণ আছে। আমি প্রমাণ নিয়েই এসেছি। কি বলছো তুমি এসব? তুমি যা বলছো সেটা তুমি বুঝে শুনে বলছো তো? বলে যেও না তুমি আমার ছেলের নামে এসব কথা বলছো। আমি কি আর মিথ্যা কথা বলছি? এই তো পাশে ইন্দ্রা দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করুন। ও তো আর ওর বোনের নামে মিথ্যা কথা বলবে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার গ্রামে, অথচ আমি এসবের কিছুই জানতে পারলাম না। গ্রামের লোকজন আমাকে কিছুই জানালো না। জানাবে কিভাবে বাবু? সবাই আপনার ছেলেকে ভয় পায়, তাই তো আপনার কাছে কেউ সাহস করে এসব কথা বলতে আসে না। তাহলে আপনার ছেলে তাকে আস্ত রাখবে নাকি? হ্যাঁ, এরকম অপদার্থ কোনো ছেলে আমি জন্ম দিয়েছি, এটা ভাবতেই তো আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দেখুন বাবু, আমার আপনাকে জানানোর কথা জানিয়ে দিয়েছি। এবার আপনি যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, বিশ্বাস করো বাবা, আমি এমন কিছু করিনি। গ্রামের লোকজন যা বলছে সব মিথ্যে বলছে। এটা সত্যি, দেবেন্দ্রর সাথে আমার সম্পর্ক আছে। তবে বাকি যে কথাগুলো রটে গেছে সেটা আমি কোনো দিনও করিনি, করতে পারিও না। আমি জানি, আমি তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। ছোটবেলা থেকে এই দুটো হাত দিয়ে তোকে আমি মানুষ করেছি। আমি জানি এমন কিছুই ঘটেনি। তাহলে তুমি কষ্ট পেও না বাবা, এসব কিছু মিথ্যে। কিছু মিথ্যে কথার পরিপ্রেক্ষিতে তুমি কেন এত কষ্ট পাবে? কষ্ট তো পেতেই হবে। গ্রামের লোকজন যা শুরু করে দিয়েছে, তোকে নিয়ে উঠতে বসতে কথা শোনাবে, তোর একটা কলঙ্ক হয়ে গেল। এসবে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না বাবা, দেখবে কয়েকদিন পর মানুষ এসব নিয়ে আর কোনো কথা বলছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমাকে এটা বল, গ্রামে এত ছেলে থাকতে তুই ওই মোড়লের ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিলিস কেন? বাবা, সম্পর্ক তো আর কার ছেলে ভালো কি মন্দ এসব ভেবে হয় না।
সম্পর্ক হয় মন থেকে। তুমি তো ভালোভাবেই জানো বাবা। এখন তোর এই কারণে আমি তোকেও বিয়ে দিতে পারবো না। গ্রামের লোকজন ছিছি করবে, তার উপরে তোর ছোট বোনটার বিয়ে আমি কিভাবে দেব? তুমি চিন্তা করো না বাবা, আমার বিয়ে না হলেও আমি ইন্দ্রার বিয়ে দিয়েই ছাড়বো। প্রয়োজনে আমি কখনোই বিয়ে করব না। তোদের এক বোনকে বিয়ে দিয়ে অন্য বোনকে ঘরে রাখতে আমি পারবো না রে। আমি তো বাবা, আমি দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসি। যদি তাই হয় তাহলে আমার কথা পরে চিন্তা করো, আগে ইন্দ্রার বিয়ে কিভাবে দেব সেটাই ভাবো। দেখি কি করা যায় মা। কি রে দেবেন্দ্র, তুই এখনো এখানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বসে আছিস? ওদিকে আনুষ্কার গায়ে কলঙ্ক লাগছে, গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে। আমি কি করব বল, গ্রামের লোকজন এটা বুঝতেই পারছে না। একই দোষ তো আমি নিজেও করেছি, তাহলে আমাকে নিয়ে কলঙ্ক রটছে না কেন? আমি মোড়লের ছেলে বলে। ধরে নে সেটাই, এখন কি করবি বল? অনুষ্কা কি এই অবস্থায় কিভাবে বাঁচবে? ওর পরিবারের অবস্থা মনে হয় এখন ভালো নয়। চিন্তা করিস না, এই সম্পূর্ণ গ্রাম ওলট পালট হয়ে গেলেও আমি অনুষ্কাকেই বিয়ে করব। আমি সবার সামনে বসে অনুষ্কাকে বিয়ে করার কথা বলবো। কিন্তু আনুষ্কার বাবা হয়তো তোর কাছে তার মেয়ের বিয়ে দেবে না। তাছাড়া তোর বাবা এটা কখনোই মেনে নেবে না। আমি ওসব কিছুই শুনতে চাই না, মানতেও চাই না। যদি কেউ আমাদের সম্পর্ক না মানে তাহলে আমি অনুষ্কাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হব। কিন্তু আনুষ্কা তোর সাথে পালিয়ে যেতে রাজি হবে না। আনুষ্কা যতটা তোকে ভালোবাসে ততটাই তার নিজের বাবাকে ভালোবাসে। আমার যতদূর মনে হচ্ছে তাতে বলতে পারি বাবা এটা বিচার করবেন, আর যখন বিচার সভা বসানো হবে তখনই আমি অনুষ্কাকে বিয়ে করার কথা বলবো। তাতে আমার বাবা মানুক আর না মানুক। ঠিক আছে, তাই হোক। যদি তুই আনুষ্কাকে বিয়ের কথা বলিস এবং বিয়ে করিস তাহলে গ্রামের লোকজন একটু শান্ত হবে। আনুষ্কাকে নিয়ে এতটা মাতামাতি তারা করবে না। ঠিক আছে রে, তুই আমার বন্ধু মানুষ, তুই আমার পাশে সব সময় থাকিস। না হলে আমি কার কাছে যাব আর কার কাছ থেকেই বা সাহায্য নেব? আরে চিন্তা করিস না, এই গ্রামের একজন লোক যদি তোর পক্ষে থাকে সেই একজন লোক হব আমি। আজকাল দেখি গ্রামের লোকজন বামন হয়ে চাঁদে হাত দিতে চায়। তারা বোঝে না চাঁদের আলোতে তাদের হাত ঝলসে যাবে। আপনি কি আমাকে কিছু বললেন বাবু? তোমাকে আবার কি বলবো? তোমার সাথে তো কথা বলার রুচি আমার নেই। যেমন বাপ তার তেমন মেয়ে। কি ভেবেছিলে নিজের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবে, তারপর তোমার মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব? হ্যাঁ, ছি 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 ছি, এসব কি বলছেন? আপনি আমার মেয়ে আর আপনার ছেলে যে সম্পর্কে আছে সেই বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। তাছাড়া আমার মেয়ে তো একা দোষ করেনি, দোষ করলে আপনার ছেলেও করেছে। আমার ছেলে এই গ্রামের মোড়লের ছেলে। আমার ছেলের যখন যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তোমার মেয়ের তো বিবেক বুদ্ধি থাকার প্রয়োজন ছিল। এটা কোনো ন্যায় বিচার হতে পারে না বাবু। যদি বিচার হতেই হয় তাহলে দুজনেরই বিচার হবে। আমার মেয়ে একাদশী হবে কেন? চুপ করো, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য কৃষি কাজ করে উনি এসেছে ওনার মেয়েকে আমার বাড়ির বউ বানাতে। হ্যাঁ, আমার মেয়ে যদি আপনার ছেলেকে ভালো না বাসতো তাহলে আমি কোনো দিন আপনার মেয়েকে আপনার বাড়ির বউ বানাতে যেতাম না। যদি আপনি প্রস্তাব নিয়ে আসতেন তবুও আমি সেটাকে প্রত্যাখ্যান করতাম। তুমি কি আমাকে অপমান করছো? এখানে এত গন্ডগোল কিসের? তুমি আবার এখানে এসেছো কি করতে? আশ্চর্য, আমাকে নিয়ে এত কথা হচ্ছে আর আমি এখানে আসবো না? আমাকে তো এখানে আসতেই হবে। তোমার এখানে কোনো কাজ নেই, তুমি বাড়িতে চলে যাও। এখানে আমি আছি তো। আমি অবশ্যই চলে যাব, তবে একটা ঘোষণা দিতে আমি এখানে এসেছি। আমাকে আর যাকে ঘিরে এত ঘটনা ঘটে গেছে আমি তাকেই বিয়ে করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি রামলাল কাকার বড় মেয়ে অনুষ্কাকে বিয়ে করতে চাই। কিরে রামলাল, তোর কি খবর? শুনলাম তোর মেয়েকে নেই কি কি যেন রটে গেছে। এ বাবা, এমন ভাবে বলছো যেন তুমি কিচ্ছু জানো না। এমন করবার কি আছে?
আমার মেয়েকে নিয়ে যা রটেছে তা গ্রামের সবাই জানে। আমাকে আবার খোঁচা মেরে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, এই বাবা চড়ে যাচ্ছিস কেন? আমি তো তোকে এমনিতেই জিজ্ঞেস করলাম যে ঘটনা সত্যি কিনা। ঘটনা সত্যি হলে কি হবে? ভাস্কর বাবুর ছেলে তো বলেছে আমার মেয়েকে সে বিয়ে করবে, তাহলে এত চর্চা করবার কি আছে? আরে ভাস্করবাবু ছেলে বললেই বুঝি বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, ভাস্করবাবু কোনোদিনই সম্পর্ক মেনে নেবে না। তাছাড়া ছেলেও বিয়ে করবে না, ওটা কথার কথা বলেছে। তোরা আবার বড় লোকের কথা বিশ্বাস করিস নাকি? আরে হয়েছে হয়েছে, আমাদের নিয়ে এত চর্চা করতে হবে না। আমার মেয়ের বিয়ে হলে হবে, না হলে না। তোদেরকে এত কথা বলতে কে বলেছে? আরে আজব তো, তুই তো দেখছি চোরের মায়ের বড় গলা। এই কথাটাকে সত্যি করেই ছাড়বি? হ্যাঁ, তোর মেয়ের এত বড় একটা কাজ করলে তবু তুই গলা নামিয়ে কথা বলছিস না? যখন আমি আমার দুই মেয়েকে বিয়ে দিতে পারবো তখন তোদের সবাইকে বুঝিয়ে দেব। আমার মেয়েদের নামে এমন ধরনের কলঙ্ক যে তোরা রটাচ্ছিস, তখন তোদের মুখগুলো কোথায় রাখবি রে? সেসব কথা বাদ দিয়ে আগে তুই নিজের মুখের কথা ভাব। এত ঘটনা ঘটে গেছে তবুও তুই মুখ লুকিয়ে হাঁটছিস না। তুই তো তোর মেয়ের বিয়ে দিতে পারবি না। দিতে পারবো কি পারবো না সেটা দেখে নিস। আরে ভাস্কর বাবু, আপনার এমন অবস্থা কিভাবে হলো? কেউ কোথাও আছো? ভাস্কর বাবুকে বাঁচাও, উনি তো অসুস্থ হয়ে পড়েছেন। জল, জল। জল খাবেন বাবু? একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ধন্যবাদ মা। তোমার নাম কি? বাবু, আমাকে চিনতে পারছেন না? আমি তো রামলালের বড় মেয়ে। আমার নাম অনুষ্কা। ও, তুমি রামলালের বড় মেয়ে। কিছু মনে করো না, আমি তোমাকে সেভাবে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। কোনো সমস্যা নেই বাবু। আপনার এখন শরীর কেমন লাগছে? আমি কি কাউকে খবর দেব আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, বাদ দেন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গ্রামের লোকেদের কাছে যতটা খারাপ তোমার নামে আমি শুনেছি, তুমি ততটা খারাপ নও। বাবু, কিছু মনে করবেন না। আপনি গ্রামের লোকেদের থেকে যা শুনেছেন তার অনেক কিছু সত্য নয়, আংশিক কিছু সত্য আছে। তবে আমি সেসব নিয়ে এখন কথা বলতে চাইছি না। এখন আপনি অসুস্থ, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরে না না, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আমি একাই এখান থেকে যেতে পারবো। শরীরটা অনেক ভালো লাগছে। একদম নয়, আপনি এখনো অনেকটাই অসুস্থ। তাছাড়া রোদের যে তেজ আপনি দেখেছেন, এই অবস্থায় আমি আপনাকে কোনোভাবেই একা ছাড়তে পারি না। তুমি যে কি করো না মা, শুধু শুধু তোমাকে আবার কষ্ট দিচ্ছি আমি। তেমন কিছু নয় বাবু, আপনি আবার এটা ভাববেন না আপনি বলেই আমি আপনাকে সাহায্য করছি। গ্রামের অন্য কেউ যদি এভাবে বিপদে পড়তো, আমি অবশ্যই তাকেও সাহায্য করতাম। এবার চলুন, আর কথা বাড়াবেন না। বাবা, তুমি এখন এই রাতে এখানে বসে কাঁদছো কেন? ঘুমাবে না? কত রাত হয়েছে দেখেছো একবার? আমার ঘুম আসছে না রে মা। আমি এই গ্রাম সেই গ্রাম খুঁজে খুঁজেও তোদের দুজনের জন্য পাত্র পেলাম না। ভেবেছিলাম তোদের দুজনের বিয়েটা আমি একসাথে দিয়ে দেব, কিন্তু কোনো গতি তো হলো না। গতি কিভাবে হবে ওর কারণে? এখন আমার বিয়েটাও তো হচ্ছে না, ওর যত সব কেলেঙ্কারির জন্য। ইন্দ্রা তোর বড় বোন, তুই বড় বোনের সম্বন্ধে এমন ধরনের কথা বলছিস কিভাবে? তুই তো ভালোভাবেই জানিস এগুলো সব মিথ্যে। এগুলো যে মিথ্যে সেটা তোমাকে কে বললো? হতেও তো পারি এগুলো সত্য। গ্রামের লোকজন না জেনে শুনে তো আর তোমার মেয়ের বিষয়ে কথা বলতে আসবে না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইন্দ্রা। ওকে বলতে দাও বাবা। আমার প্রতি হয়তো ওর অনেক ক্ষোভ জমে আছে, ওর ক্ষোভগুলো প্রকাশ করতে দাও। তুই চিন্তা করিস না, আমার বিয়ে হোক না হোক তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। তাহলে দে না, দেবেন্দ্র তো বলেছে তোকে বিয়ে করবে।
তোর জায়গায় আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দে, তাহলেই তো ল্যাটা চুকে যায়। ইন্দ্রা, এতক্ষণে অনেক কিছু সহ্য করেছি তোর, কিন্তু এখন আর আমি সহ্য করব না। বাবা, শুনেছো তোমার মেয়ের কথা? আমি তো সেই কখন থেকেই ওকে শাসন করবার কথা বলছি, কিন্তু তুই তো আমাকে শাসন করতে দিলি না। সঠিক সময় থেকে যদি শাসন করতাম, তাহলে আজকে এই কথা বলবার সাহসও ও পেত না। আমার আর কিছুই বলার নেই, যা বোঝার আমি নিজেই বুঝে গেছি। সবই হলো আমার কপাল, আমার পোড়া কপালেরই দোষ এগুলো। কি হলো বাবু, আপনি হঠাৎ করে আমাদের ডেকে পাঠালেন যে? নিশ্চয়ই ভাস্করবাবু আমার আর তার ছেলের বিয়ের কথাই বলবি, কারণ এই গ্রামে আমার মতো সুন্দরী তো আর একটাও মেয়ে নেই। তাহলে আমি ঠিকই ধরেছিলাম, শুধুমাত্র আমার ছেলেকে বিয়ে করার কারণেই তোমরা দুজনে মিলে আমার ছেলে ও অনুষ্কার নামে মিথ্যে কথা রটিয়ে দিয়েছো। আরে না না বাবু, আপনার বুঝতে একটু ভুল হয়েছে। আমরা মিথ্যা কথা বলিনি। আপনার ছেলে আর অনুষ্কার তো সম্পর্ক আছে। অনুষ্কা যথেষ্ট বুদ্ধিমতী এবং ভালো একটা মেয়ে, ওর মতো একটা মেয়ে এই সারা গ্রামে খুঁজলেও পাওয়া যাবে না। আমি তো আমার ছেলের জন্য এমন একটা মেয়েই খুঁজছিলাম। এসব কি বলছেন আপনি? দুদিন আগের কথা আপনি কি ভুলে গেছেন? আমি কিছুই ভুলে যাইনি, আমার সবকিছুই মনে আছে। তাই তো আজকেই তোমাদের দুজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। তোমরা জানো মিথ্যে বলার শাস্তি কতটুকু হতে পারে? কিন্তু আমরা তো কোনো মিথ্যে কথা বলিনি। চুপ করো, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মা ছোটবেলায় মারা যাওয়ার পর ওই বোন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুমি কিনা সেই বোনের নামে এমন খারাপ কথা রটিয়ে দিয়েছো। ছি! কিন্তু আপনি আমাদের কথাটা একবার শুনুন। আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদের শাস্তি পাওয়া দরকার। বুড়ি, তুমি আজকে থেকে এই গ্রামে এক ঘরে হয়ে থাকবে। কোনো পরিবারের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, তাহলেই তুমি কোর্ট কাচারি বন্ধ করবে। কিন্তু আপনি আমাদের কথা শুনছেন না তো? তোমার বোনের কথা ভেবে আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না, তবে তুমি অবশ্যই তোমার বোনের কাছে ক্ষমা চাইবে। যদি না চাও, তাহলে তোমাকেও কঠিন শাস্তি পেতে হবে। এবার তোমরা দুজনেই যেতে পারো। দিদি, তুই কি ব্যস্ত? আমি তোর সাথে কিছু কথা বলতাম, যদি তুই একটু শুনতি। না অনুষ্কা, তোর সাথে কোনো কথা বলবে না। ওর সাথে তোর কোনো কথা বলবার প্রয়োজন নেই। দয়া করো বাবা, আমার যে কথা বলা ভীষণ প্রয়োজন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি না জেনে শুনেই দিদিকে অনেক ধরনের কথা বলেছি, শুধুমাত্র লোভে পড়ে। আমি তো জানি তুই কি করেছিস, তবুও আমি এতটা দিন চুপ ছিলাম। আমি কি কিছুই বুঝিনি ভেবেছিস? শুধুমাত্র তুই আমার বোন, এই কারণেই আমি তোকে এতদিন কিছু বলিনি। তার মানে আমি যা ভাবছি সেটাই? একদম বাবা, দেবেন্দ্রকে তোমার ছোট মেয়ে পছন্দ করে, যার কারণে তোমার ছোট মেয়ে আমার আর দেবেন্দ্রর নামে এমন খারাপ কথা রটিয়ে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে দিদি, আমার বড় ভুল হয়েছে। ছেলেবেলা থেকে তুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস। আমি এসব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ভালো জীবনযাপনের আশায় ওই বাড়ির বউ হতে চেয়েছিলাম। আমি কি তোকে খারাপ ঘরে বিয়ে দিতাম? আমি তো তোকে ভালো ঘরে বিয়ে দিতাম। আমি তো জানি তো চাহিদা কেমন। থাক না বাবা, ও ছোট মানুষ, ও কিছু বুঝতে পারিনি। ওকে ক্ষমা করে দাও। তুই কিছু মনে করিস না ইন্দ্রা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তো দিদি? তুই সত্যি বলছিস? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। যে বোনকে আমি নিজের হাতে মানুষ করেছি, ছোটবেলা থেকে কত শত ভুল করেছে, আমি সব ক্ষমা করে দিয়েছি। সেই আমি আজকে এইটুকু ভুল ক্ষমা করব না? আমি সত্যিই দুঃখিত দিদি, তুই অনেক ভালো, এই গ্রামের সব থেকে ভালো মেয়ে। আমি এতটা কাল শুধু তোকে হিংসা করে এসেছি, আমাকে ক্ষমা করিস। কি হে রামলাল, সবকিছু ঠিকঠাক হচ্ছে তো?
তোমার মনে এখন আমাদের নিয়ে আর কোনো ক্ষোভ জমা নেই তো? তো আর তোমার ছোট মেয়ে কোথায়? সে বিয়েতে রাজি আর খুশি তো? হ্যাঁ বাবু, সব কিছুই ঠিকঠাক আছে। আপনার অশেষ কৃপা। আমি একসাথে আমার দুটো মেয়ের বিয়ে দিতে পারছি, তাও আপনার সান্নিধ্যে থেকেই। এবার আমি শান্তিতে মরতে পারবো। এভাবে বলছো কেন? আমি যদি আগে জানতাম তোমার মেয়ে এত ভালো, তাহলে আমি আরো আগে এই প্রস্তাব গ্রহণ করতাম। আমি সব সময় আমার ছেলের জন্য এমন একটা মেয়ে চেয়েছিলাম। তাছাড়া বিক্রম ভালো ঘরের ছেলে, তোমরা তো ওকে ভালোভাবেই চেনো। ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার ছোট মেয়ে শান্তিতেই থাকবে। তাহলে আর কি, আমি নিশ্চিন্ত হলাম। আসুন আসুন, আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ, এখন আর বসে কি করব? বাড়ির বউ নেওয়ার সময় হয়ে গেছে। এবার তো মেয়েদেরকে বিদায় দাও। বিদায়ের ঘন্টা বেজে গেল, এবার তো বিদায় দিতেই হবে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বলুন তো, আমার ছোট মেয়ের স্বামীর নাম কি? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।